এত শোরগোলের মাঝখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে ক্রিকেট বোর্ড, পলিটিশিয়ান বিভিন্ন পর্যায় থেকে সাকিব আল হাসানকে নিয়ে আবার কথা শুরু হয়েছে। এর আগ পর্যন্ত সাকিবকে নিয়ে কথাবার্তা সব ছিল নেতিবাচক, হঠাৎ করে ইতিবাচক কথাবার্তা শুরু হয়েছে। সাকিবকে জাতীয় দলে ফিরানো হবে, সাকিবকে ন্যাশনাল টিমের কন্ট্রাক্ট অফার করা হবে, সাকিবকে বিদায়ী ম্যাচ খেলানোর সুযোগ দেওয়া হবে, এমনকি সাকিবকে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান, এমন সব কথাবার্তাও আমরা বিভিন্ন অঙ্গন থেকে প্রকাশ্য মিডিয়ায় দেখতেছি। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই রকম পরিস্থিতি বদলে গেল কেন? আমাকে যদি বলেন, আমার জন্য এটা আনন্দের খবর। সাকিবকে জাতীয় দলে দেখা যাবে, সাকিব জাতীয় দলের হয়ে মিরপুরে খেলে বিদায় নেবে, এইটা তো ধরেন একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসাবে বিরাট একটা পাওয়া। আর আমি ডাইহার্ড সাকিব ফ্যান, সেটা ক্রিকেটার সাকিবের আমি ভয়ানক ভক্ত, ফলে আমার জন্য এটা বিরাট একটা খবর, আনন্দের খবর। আমি ব্যাপারটায় শুরুতে আনন্দ পেলেও একটা খটকা তো ছিল যে আসলে ব্যাপারটা কি। হঠাৎ করে আমার মতো সবাইকে ডাইহার্ড সাকিব ফ্যান হয়ে গেল। সাকিবের যে পলিটিক্যাল পরিচয়, সাকিবরে নিয়ে এত কিছু যে হলো, সেটা হঠাৎ করে জিরো হয়ে গেল কি করে? সবাই কেন এটা, এতদিন যেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই জিনিসটা কেন জিরো হয়ে গেল? সেই আলোচনাগুলো কেন বন্ধ হয়ে গেল? হঠাৎ সাকিব কেন শুধু ক্রিকেটার হয়ে গেল? নিশ্চয়ই এটা এমনি এমনি ঘটে নাই। এমনিতে আমি এই পলিটিক্যাল গেম, স্পোর্টস পলিটিক্যাল গেম একটু কম বুঝি, কিন্তু দীর্ঘদিন ধরে কাছে থাকতে থাকতে যেটা হয়, নির্বোধ লোকেরাও অনেক কিছু অনুমান করে ফেলে। তো আমি একটা প্যাটার্ন খেয়াল করলাম, সেই প্যাটার্নটা বলে দেয় যে আসলে সাকিবকে নিয়ে এই যেটা হচ্ছে, সাকিব প্রেম যেটা, এটা আসলে মোটেও ক্রিকেটার সাকিবকে নিয়ে প্রেম না। ক্রিকেটার সাকিবকে আরেকবার জাতীয় দলে খেলতে দেখা বা ক্রিকেটার সাকিবের প্রতি যে ভালোবাসা, সেটা মোটেও না। এটা একটা গেম, এটা একটা দুর্দান্ত গেম খেলার চেষ্টা করা হচ্ছে। এটা মূলত তামিমকে কাউন্টার করার একটা গেম। তামিমকে নিয়ে যারা গেম খেলতেছেন তারাও মোটেও সুবিধার কাজ করতেছেন না। সেই অসুবিধার কাজটার বিপরীতে আরেকটা অসুবিধার কাজ আবির্ভাব করানো হচ্ছে, যে সাকিবকে দিয়ে তামিমকে আটকানো যায় কিনা। সেইটা কিভাবে হচ্ছে গেমটা, সেইটা একটু আলোচনা করি। যে সাকিব তামিম মাঠের যে লড়াই, ব্যক্তিগত জীবনের যে লড়াই, এটা এখন পলিটিক্যাল লড়াইতে কিভাবে পরিণত করা হচ্ছে, স্পোর্টস পলিটিক্যাল লড়াই। দেখেন, যে লোকগুলো এখন বলতেছে যে সাকিবের চেয়ে প্রয়োজনীয় আর কেউ নাই, সাকিব বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সাকিব বাংলাদেশের আইকন, সাকিবকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট কল্পনা করা যায় না, সাকিব বাংলাদেশের ক্রিকেটকে এত দূর টেনে আছে, সবই সত্যি কথা। কিন্তু এই লোকগুলো মাস কয়েক আগে কি বলছে, একটু এটা ফেসবুক দেখলেই টের পাবেন। ফটো কাল্ট করে লোকেরা পাশাপাশি দিচ্ছে, যে একই লোকের মুখ থেকে 2 মাস আগে কি কথা বেরোচ্ছে, এখন কি কথা বেরোচ্ছে। এখন এই পরিবর্তনটা কেন হলো? পরিবর্তনটা শুরুটা তো আমরা দেখলাম যে যখন টালমাটাল অবস্থা, বিসিবির যে জরুরি সভায় অ্যাকচুয়ালি বিসিবি সিদ্ধান্ত নিল যে তারা সিএসে যাবে না, তারা আন্তর্জাতিক আদালতে আইসিসির বিপক্ষে যাবে না। ওই ভয়াবহ গুরুত্বপূর্ণ সভা শেষে আমরা শুনলাম খুব নিরীহ একটা খবর, যে সাকিবকে কন্ট্রাক্ট অফার করা হবে, সাকিবকে আবার জাতীয় দলে ফিরানো হবে। মানে খুবই তাজ্জব ব্যাপার। এই পরিবর্তনটা কি কারণে হলো, এবং পরিবর্তনটার একটা প্যাটার্ন, যেটা আমি বললাম যে একটা প্যাটার্ন আপনি খেয়াল করবেন। সেটা হচ্ছে যে বিসিবির যে অংশটা এখন সক্রিয়, মানে বিসিবির বোর্ডের যে অংশটা, সেটা বোর্ড বলেন, বোর্ড সভাপতি বলেন, বোর্ডের ডিরেক্টররা বলেন, যেমন আসিফ আকবর, এরাই মূলত সাকিবের পক্ষে বিভিন্ন কথাবার্তা বলতেছেন। তার মানে একটা প্যাটার্ন এখানে আছে। সে প্যাটার্নটা কি? সে প্যাটার্নটা হচ্ছে অ্যাকচুয়ালি এরা 12 তারিখের পরের পরিস্থিতির সঙ্গে সবাই মানায় নিতে চাচ্ছে। ওই তামিমরেও যারা সামনে আনতেছে, তারাও 12 তারিখের পরের পরিস্থিতি কল্পনা করতেছে। ওই পরিস্থিতিতে তাদের করণীয় কি হবে, এজন্য সামনে তামিমকে শিখণ্ডী বানানো হচ্ছে। এখন বিপরীত পক্ষ, তারাও একটা শিখণ্ডী খুঁজতেছে। তো তামিমের বিপরীতে বাংলাদেশের ইতিহাসে সাকিবের চেয়ে ভালো শিখণ্ডী তো আর হয় না। ক্রিকেট মাঠেও হতো না, ব্যক্তিগত লড়াইয়েও হতো না, বিজ্ঞাপনের লড়াইয়েও হতো না। সব জায়গায় সাকিব ভার্সেস তামিম, এই লড়াইটাই সবচেয়ে ভালো জমে। এখন এই 12 তারিখের পরের ব্যাপারটা কি? 12 তারিখ আমাদের জাতীয় নির্বাচন। এই যারা এই দুই পক্ষেই গেম খেলতেছেন,
তারা কেন যেন ধরে নিয়েছেন যে 12 তারিখের পরে বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপির যে জোট, এই জোট ক্ষমতায় আসতেছে। এখন এই ধরে নেওয়া সত্যি না মিথ্যা সেটা আমার মতো একজন তুচ্ছ স্পোর্টস রিপোর্টার তো আলোচনার যোগ্যতা রাখে না। এখন তাদের এই ধরে নেওয়াটা তারা ধরে নিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসতেছে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের সার্ভাইভাল একটা ইস্যু আছে। এখন তামিমকে যারা সামনে নিছেন তারা এই পজিশন নিছেন বেশ আগে। যখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন তখন থেকে তারা এই অবস্থান নিছেন যে নির্বাচন হবে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। ফলে বিএনপি মনা যে ক্রীড়া সংগঠকরা, ক্রিকেট সংগঠকরা, তারা অনেকে তামিমকে সামনে নিয়ে একটা মুভমেন্ট করতেছেন। নির্বাচন বয়কট, তারপরে এই লিগ বয়কট, এই বোর্ডকে অবৈধ বলা, সবকিছু তামিমকে সামনে রেখে হচ্ছে। এবং তামিমও দিব্যি বিএনপির বিভিন্ন প্রোগ্রামে হাজির হচ্ছেন, বিএনপির প্রোগ্রাম হোস্ট করতেছেন। ফলে তামিম একরকম বিএনপি অংশের ক্রীড়া সংগঠকদের যে বিএনপি অংশ, তাদের একটা মুখপাত্রে পরিণত হচ্ছেন। তা অলরেডি আলী আসগর লবি তো ওই সময় ডিক্লিয়ারই করে দিয়েছিলেন যে যখন আর কি তামিম ইলেকশন করবে এটা জানা ছিল, তখন আলী আসগর লবি বলছিলেন যে আমাদের বিএনপি পন্থী যে ক্রীড়া সংগঠক অংশ, আমরা সমর্থন করব তামিমকে। ফলে তামিমের ব্যাপারটায় কোনো লুকোচুরি নাই। তামিম যদি এটা অস্বীকার করার চেষ্টাও করেন, এটার আর কোনো সুযোগ নাই। তামিম বিএনপি পন্থী ক্রীড়া সংগঠকদের একটা অংশ, যেটাকে সবচেয়ে বড় অংশ মনে হচ্ছিল বা হচ্ছে, সেই অংশটার প্রতিনিধিত্ব করতেছেন। এখন এই অবস্থায় বাকি অংশটা তো বসে থাকবে না। বাকি অংশ বলতে কারা? মূলত হচ্ছে যারা বোর্ডের সঙ্গে ইনভলভ। এই বোর্ডের সঙ্গে যারা ইনভলভ তারা একটু কম দূরদৃষ্টি সম্পন্ন বলে আমার মনে হচ্ছে। কারণ তারা উপদেষ্টাদের দ্বারা মনোনীত নির্বাচিত হয়ে আসার পরে তারা লড়াইতে নামছেন, এটা তাদের ওই সময় হয়তো মাথায় ছিল না যে এই নির্বাচন তো দ্রুত চলে আসবে। ফলে নির্বাচনের পরে পরিবর্তিত পরিস্থিতিতে তো তাদের মানায় নিতে হবে। যদি বোর্ড ভেঙেও না যায়, সম্প্রতি আমিনুল হক, বিএনপির যিনি ক্রীড়া সম্পাদক, ঢাকার এমপি পদপ্রার্থী, বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার আমিনুল ভাই বলছেন যে বোর্ড ভেঙে দেওয়া হবে বা বোর্ডে যারা আছেন তাদের দুশ্চিন্তায় ভোগা, এগুলো স্বাভাবিক না। স্বাভাবিক হচ্ছে এই নির্বাচন হয়ে গেলে যদি স্রষ্টা আমাদের ক্ষমতায় আনেন, আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো, বসে যে যে জায়গায় প্রবলেম হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো বোর্ড ভেঙে দেওয়া হোক বা না হোক, এই বোর্ড তো একটা ক্রাইসিসে পড়বেই। কারণ আপনাকে ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউস, এটা চালাতে গেলে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সাপোর্ট লাগে, রাজনীতিবিদদের পুরো সাপোর্ট লাগে। তো এই বোর্ড মাসখানেক আগে পর্যন্ত যে একটা অবস্থানে ছিল, মানে ওই দিন ওই সাকিব ডিক্লারেশনের আগ পর্যন্ত তারা আসলে যদি বিএনপি সরকার গঠন করে তারা খুবই বিপাকে পড়তো। তারা কমিউনিকেটই করতে পারতো না। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে যোগাযোগ রাখবে, যিনি প্রধানমন্ত্রী হবেন, ধরে নেওয়া হচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান পর্যন্ত যে পৌঁছাবে এই বোর্ডের কেউ, সেটাই মনে হচ্ছিল না যে এরকম কেউ এই বোর্ডে আছে। এখন সেই জন্য উপায়টা কি? সেই জন্য উপায়টা হচ্ছে বিএনপিতে তো সবাই একমুখী না। বাংলাদেশে কোনো দলে সবাই এক মতের হয়ে যায় না। এটাই স্বাভাবিক। এটা পৃথিবীর সব জায়গায় স্বাভাবিক। আমেরিকায়ও নিশ্চয়ই ডেমোক্রেটরা সবাই এক মতের না। ওর ভিতরে নানা রকম উপদল থাকে। ফলে এখানে বিএনপি সংগঠকদেরও একটা অংশকে পাওয়া গেছে, যারা এই তামিমকে নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরোধী। তারা কারা আমরা বুঝি, কিন্তু নামগুলো অযথা বলে কাম কি? সেই অংশটা আবার এই বোর্ডকে একটা আশ্বস্ত করছে যে তোমরা আমাদের সঙ্গে যদি থাকো তাহলে নির্বাচনের পরে তোমাদের যে ঝামেলা, যায় ঝামেলা, এগুলো আমরা দেখব। ওইখানে কিছু বিনিময় প্রস্তাব টস্তাব নিশ্চয়ই হয়েছে, আমি তো আর জানি না, কিন্তু সেই আলোচনাগুলো হয়েছে। এখন কথা হচ্ছে কি যে তারা যেহেতু তামিমকে তাদের ফেস বানাইছে, বিএনপির ওই অংশটা, বিএনপি ক্রীড়া সংগঠকদের, তাহলে বিএনপি পন্থী ক্রীড়া সংগঠকদের বাকি অংশটা, এখানে তাদের একটা ফেস লাগবে। সেই ফেসটা এমনিতে সরল স্বাভাবিক জলবৎ তরল হিসাব বলে সাকিব, কিন্তু এখানে তো জটিলতা, একটা বিরাট জটিলতা রয়ে গেল যে সাকিব তো আওয়ামী লীগের এমপি ছিল এবং তাকে নিয়ে তো জুলাই অভ্যুত্থানের সময়ে ব্যাপক আপত্তি ছিল, এবং যে ক্রীড়া উপদেষ্টা দ্বারা এই ক্রিকেট বোর্ড মনোনীত, সেই ক্রীড়া উপদেষ্টা সাকিবের সঙ্গে প্রকাশ্যে বিতণ্ডায় জড়াইছেন।
এবং একরকম স্বীকৃতি দিচ্ছেন যে সাকিবকে তিনি জাতীয় দলে ফিরতে দেন নাই। মানে সাকিবকে নিয়ে তো একটা ভয়াবহ বিতর্ক আছে। এই অবস্থায় কিভাবে সাকিব বিএনপিপন্থী একটা অংশের মুখপাত্র হবে? তাকে সামনে রেখে কি এই যুদ্ধ করা যাবে? যাবে। বাংলাদেশের পলিটিক্সে কিছু অদ্ভুত জিনিস কার্যকর আছে। সেই জিনিসগুলো হচ্ছে পারিবারিক সূত্র এবং পুরনো যোগসূত্র, পুরনো খাতির। এই জিনিসগুলোরে ঠিকমতো অ্যাক্টিভেট করা গেলে, এগুলোর কিছু বাটন আছে, ওই জিনিসগুলোরে অ্যাক্টিভেট করা গেলে অনেক কিছু বদলে যায়। সেখানে সাকিবের ক্ষেত্রে আমার একদম সবকিছু ডিটেল বলার দায়িত্ব স্পোর্টস রিপোর্টার হিসেবে আমার না। এগুলো আপনারাও খোঁজ খবর নেবেন। সাকিবের ক্ষেত্রে দুটো জিনিস বলে রাখি। আত্মীয়তার সূত্রে সে বিএনপির খুব শীর্ষস্থানীয় নেতৃত্বের একেবারে পরিবারের সদস্য। ২ নম্বর হচ্ছে সাকিব ক্রিকেটার এবং সাকিবের যে বাংলাদেশের ক্রিকেটের যে আধিপত্য, এটা হয়ে ওঠা কিন্তু বিএনপি ঘরানার সংগঠকদের হাত ধরে। সাকিব অ্যাকচুয়ালি সাকিব তামিম দুজনই মোহামেডান লবির লোক ছিল। মোহামেডান থেকেই তাদের উত্থান। এরপরে বিএনপিপন্থী বাংলাদেশের ক্রীড়া সংগঠকদের একসময়ে যারা সবচেয়ে বড় নেতৃত্বে ছিলেন, একটু নামই বলি, লুৎফর রহমান বাদল ভাইরা যে গ্রুপটা মেনটেন করেন, এবং বাদল ভাইয়ের গ্রুপটা দেখলে বুঝবেন যে বিএনপির কোন অংশটা, বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের কোন অংশটা তাদের সঙ্গে থাকে। মানে মোহামেডান লবিটা কিন্তু সাকিবরে তৈরি করছে। সাকিব তামিম দুজনরেই তৈরি করছে তারা। এখন সাকিবের প্রতি সেই পুরনো স্নেহ, এবং বাদল ভাই কিন্তু এর মধ্যে সাকিবরে দেশে আনার চেষ্টাও করছিল। এই যে গত প্রিমিয়ার লিগে বাদল ভাই তার টিমে নিয়েছিল, চেষ্টাও করছিল, ওই সময় পরিস্থিতি সামলাইতে পারে নাই সে। কিন্তু স্বাভাবিকভাবে নির্বাচন হয়ে গেলে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে তো বাদল ভাইরা এবং সাকিবের ওই যে ফ্যামিলি সাপোর্ট, এই সব কিছু মিলে এই গ্রুপটার মুখপাত্র অনায়াসে সাকিবকে করে ফেলা সম্ভব বলে তারা মনে করতেছে। ফলে তামিমরে নিয়ে ওই গ্রুপটা যখন ফাইট করবে, এই গ্রুপটা মানে বিসিবি গ্রুপটা তখন চলে যাবে হচ্ছে বাদল ভাইদের গ্রুপে। বাদল ভাইদের এই গ্রুপটা তখন হচ্ছে ফাইট করবে সাকিবরে সামনে রেখে। মানে তোমরাও একজন এক্স সুপারস্টাররে তোমাদের মুখপাত্র বানাইছো, আমরাও একজন এক্স সুপারস্টাররে আমাদের মুখপাত্র বানাইলাম। সেইটার জন্য নট নেসেসারি তামিমও যেমন বিএনপিতে তো যোগ দেয় নাই, এবং যেটা সে বারবার বলতেছে যে সে বিএনপি রাজনীতিতে যোগ দেবে না বা কোনো রাজনীতিতেই যোগ দেবে না। সাকিবও এসে যে বিএনপির রাজনীতিতে যোগ দেবে এটা ভাবার কোনো কারণ নাই। এত দ্রুত অবস্থান বদলালে আরো ভাবমূর্তি নষ্ট হবে। সাকিব যেটা করবে, সাকিব এদের সামনে থাকবে, এদের হয়ে কিছু কথাবার্তা বলবে, এবং এদের উৎসাহে উদ্দীপনায় সে বাংলাদেশে একটা সিরিজ খেলবে, সিরিজ খেলে অবসর নেবে। অবসর নেওয়ার পরে দুজনকে দুই বোর্ড, লবি মানে লবি বাই না, দুই গ্রুপ দুজনকে বোর্ডের শীর্ষস্থানীয় পদের জন্য ফাইট করানোর জন্য ব্যস্ত হবে। তখন তো দ্রুত একটা কোশ্চেন আসবে যে নতুন বোর্ড ইলেকশন যে কোনো যুক্তিতে নতুন বোর্ড ইলেকশনের দিকে যাবে পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দুই গ্রুপের মুখপাত্র হবে সাকিব এবং তামিম। এরকম একটা গেম তারা সাজাচ্ছেন। বাংলাদেশে কোনো গেম পরিকল্পনা মতো চলে না, এগুলা নানাভাবে বেচতে যায়, অনেক রকম চেঞ্জ হয়। তবে এই গেমটা যে বহুদূর গড়াইছে, সেইটা কিন্তু ধরেন আপনি যদি শুধু আমিনুল ভাইয়ের কথা ফলো করেন, আমিনুল হক, তাহলে বুঝতে পারবেন যে এই গেমটা বেশ শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছায় গেছে। আমিনুল ভাই কিছুদিন আগেও বলতো যে সাকিব জুলাই কাণ্ডে যে অবস্থানে ছিল তার বিচার করার আগ পর্যন্ত এগুলা নিয়ে আলোচনার সুযোগ নাই। সর্বশেষ দেখলাম মিডিয়াতে সে বলতেছে যে সাকিব বাংলাদেশের গর্ব, সাকিব বাংলাদেশের ক্রিকেটের প্রতীক। ফলে সাকিবের ব্যাপারটা আমরা ইতিবাচকভাবেই ভাববো। হ্যাঁ, সরকার বা রাষ্ট্র তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, মামলাগুলো আছে, সেগুলো দেখবে, আদালতের কাজ আদালত করবে, কিন্তু আমরা ইতিবাচকভাবে সাকিবের ব্যাপারটা দেখব। মানে বাংলাদেশে তো সরকার ইতিবাচকভাবে দেখলে অনেক কিছুই হয়, অনেক কিছু তো অসম্ভব না। ওদিকে আরেকটা জিনিস খেয়াল করবেন, সম্প্রতি খালেদ মাহমুদ সুজন একটা ইন্টারভিউতে বলছেন যে তামিম যেহেতু বিএনপির সঙ্গে সম্পৃক্তই হয়ে গেছে, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে নেক্সট তামিমকেই দেখতে পছন্দ করি। মানে তাদের ওই ওডিওএইচএস ঘরানাটা, মানে বুঝতেছেন যে কোন ঘরানার সঙ্গে কোন ঘরানার কনফ্লিক্টটা হতে যাচ্ছে। মোহামেডান ঘরানার সঙ্গে ওডিওএইচএস ঘরানার। বিএনপি তো মূলত হচ্ছে বিএনপি ভিত্তিক ক্রীড়া সংগঠকদের ঘরানা হচ্ছে এই দুটো। এই যে ঘরানাটা মানে আকরাম ভাইদের ওডিওএইচএস ঘরানা, আকরাম সুজনদের ওই ঘরানাটা তামিমকে সাপোর্ট দিবে,
এবং ওখানে চিটাং ভিত্তিক অনেক বিএনপির মানে খুব আহ, সংগঠক আছেন, দক্ষ সংগঠক আছেন। তারা তামিমের পাশে থাকবেন। আর এদিকে বিএনপির যে মডার্ন সংগঠকরা, যারা মডার্নের ব্যাচটা, তখনকার তরুণ ব্যাচটা, এখন তারা বয়স্ক হয়ে গেছেন, তারা মূলত সাকিবকে সাপোর্ট দেবে বা এই বোর্ডকে ঠেকায় দেওয়ার চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই গেম এত পরিকল্পিতভাবে হইলে তো পৃথিবীটা আসলে ওই টেবিলে বসে চিত্রনাট্য লিখে সব কমপ্লিট করা যেত। আমি জানি না এই চিত্রনাট্য অনুযায়ী সব আগাবে কিনা, কিন্তু আপাতত গেমটা এরকম। এটার সঙ্গে সাকিবের ক্রিকেট প্রেমের, সাকিবের যে ক্রিকেট তার প্রতি আমাদের যে ভক্তি, আমাদের যে ভালোবাসা, সেটার কোনো সম্পর্ক নাই। এই আওয়ামী লীগের সাকিব আর এই সাকিব, এটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমাদের সাকিব এটা না, আমাদের সাকিব হচ্ছে মাঠের সাকিব। এখন সেই মাঠের সাকিবকে যদি এইসব উসলতে দেখা যায়, তাহলে ভক্ত হিসেবে খুশি হব, কিন্তু একই সঙ্গে এটাও বুঝবো যে ওই গেমের সাকিবই রয়ে গেল। কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির, কখনো এখানে ওখানে, শেষ পর্যন্ত গেমের বাইরে কেউ বেরোতে পারে না। যাই হোক, তারপরও সাকিবের জন্য অশেষ শুভকামনা। আমি ব্যক্তিগতভাবে সাকিবরে আরেকবার মাঠে দেখতে চাই, জাতীয় দলের জার্সি পরা অবস্থায় দেখতে চাই। দেখতে পারলে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।